ইসরায়েল আবারও প্রমাণ করলো যে তাদের দেশের শত্রুরা সে যে দেশেই থাক সেখানেই তাদেরকে আক্রমণ করা হবে। ঘটনাটা হচ্ছে গতকাল, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এই ইসরায়েল কী করছে, এই যে কাতার একটা অন্যতম ধনী দেশ, এই কাতারের রাজধানী দোহা, সেই দোহায় একটা বিল্ডিংয়ে তারা 7টা না 8টা বোমা মারছে, একেবারে নিখুঁত প্রেসিশন গাইডেড বোমা, নিখুঁতভাবে সেই বিল্ডিংয়ে আঘাত হানছে। উদ্দেশ্য তারা ইসরায়েল মনে করছে যে ওই বিল্ডিংয়ের মধ্যে হামাসের কিছু নেতা টেতা আছে এবং সেখানে বসে নানা রকম পরামর্শ তারা করছে। এখন আমরা তো জানি যে এই কাতার এমন একটা দেশ যারা নাকি পৃথিবীর বিভিন্ন দেশের যে মৌলবাদী গোষ্ঠীগুলো আছে তাদের সমস্ত লোকজনদের নিরাপদ আশ্রয়স্থল হলো এই কাতার। এবং একই সঙ্গে কাতার এই সমস্ত মৌলবাদী লোকদের সাথে অন্যান্যদের একটা সমঝোতা, তারপরে মধ্যস্থতাকারীর ভূমিকায় অভিনয় করে বা কাজ করে। যেমন উদাহরণস্বরূপ এই যে আমেরিকা ওই যে আফগানিস্তানে যখন ছিল তো ওখান থেকে তো চলে আসবে, তো চলে আসতে গেলে তো ওখানে তালেবানদের সাথে আমেরিকানদের একটা চুক্তি করতে হবে বা আলাপ সালাপ করতে হবে। তখন কিন্তু এই কাতারের দোহাতে কিন্তু আমেরিকানদের সাথে ওই যে তালিবানদের কিন্তু আলাপ আলোচনা হয় এবং চুক্তি হয়, এবং যার প্রেক্ষিতে কিন্তু একটা পর্যায়ে আমেরিকানরা আমেরিকান সোলজাররা ওই যে আফগানিস্তান থেকে চলে আসে। বর্তমানে এই যে ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ চলমান, তো অনেক সময় কিন্তু এখানে একটা যুদ্ধবিরতি হবে, নানা সময় নানা কথা আমরা শুনি। তো এখানে তাহলে কি ইসরায়েল এবং গাজার ওই হামাস যারা তাদের মধ্যে তাহলে আলাপ আলোচনা করে একটা চুক্তি করেই তো যুদ্ধবিরতি করতে হবে, তাছাড়া তো আর এমনি যুদ্ধবিরতি হবে না। তাহলে এরা আলাপ করবে কোথায়? এবং সেই হোস্টের ভূমিকায় কিন্তু এই কাতার তারা কাজ করতো, এবং এ কাতারে অনেক সময় এরকম আলাপ আলোচনা হয়েছে। তো যে যত কথাই বলুক আর যতই তারা হোস্টের ভূমিকায় তারা অভিনয় করুক না কেন, এই কাতার সাম্প্রতিককালে মুসলিম বিশ্বের মৌলবাদী গ্রুপের একটা নিরাপদ আশ্রয়স্থল হয়েছে। এবং একই সঙ্গে এ কাতার বিপুল পয়সা খরচ করে, কাতারের যে আমির বিপুল পয়সা খরচ করে তারা আল জাজিরা বলে একটা মিডিয়া সেল তৈরি করছে, যারা কিন্তু পৃথিবীর অন্তত মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং যেখানে বস্তুত মুসলিম মৌলবাদীদের পক্ষেই নানা রকম সবক দেওয়া হয়, প্রচার করা হয়। এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে এই কাতারেই আবার আমেরিকার কিন্তু একটা ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে, যে ঘাঁটিতে 10,000-এর মতো সৈন্য আছে। এবং এই আল জাজিরা অথবা হামাস এরা তো সবাই ইসরায়েলের ব্যাপক শত্রু এবং সেই হেতুই আমেরিকার শত্রু। তো এই যে আল জাজিরা এরা খুব কমই কিন্তু আমেরিকার পজিটিভ কোনো খবর দেয় বা ইসরায়েলের পজিটিভ কোনো খবর দেয়, এবং তাদের স্থান হলো এই কাতার, এবং আমির তাদেরকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করে। আবার অ্যাট দ্য সেম টাইম সেই আমেরিকায় আবার ঘাঁটি গেড়ে বসে আছে কোথায়? কাতারে, দোহায়। তো এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। এবং এই হেতু কাতারের যে আমির আছে না, সে বেশ একটা মানজামের একটা ভিআইপি ভাবটাব নিয়ে ঘুরে ঘাড়ে। দেশটা তো ছোট, প্রচুর প্রাকৃতিক গ্যাস, বিশেষ করে এলএনজি গ্যাস তারা রপ্তানি করে বিলিয়ন ডলার উৎপাদন করে, আয় করে। এর ফলে বিশ্বে পার ক্যাপিটা ইনকামে তারা কিন্তু অনেক উপরে। আর এই যে অনেক টাকা আয় উপার্জন করে না, এই জন্য এরা ধরাকে অনেকটা সরাজ্ঞান করে এবং এমন একটা ভাব নেয় যে দুনিয়াতে তারা বিশাল গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই কাতারকে এই ধরনের সুযোগ সুবিধে যে তারা যে মৌলবাদীদেরকে সুযোগ সুবিধা দেয় বা বিভিন্ন এটা ওটা করে, এবং একই সঙ্গে নানা ক্ষেত্রে বিশেষ করে মৌলবাদীদের পিছনে এই কাতার কিন্তু প্রচুর পয়সাও ব্যয় করে। এখন এই আমেরিকা আবার তাদের ওখানে যে ঘাঁটিও করে রাখছে, তখন আসলে এটা মিলানো যায় না। এটা কেমন? অর্থাৎ এই আমেরিকার স্বার্থের এগেনস্টে বিভিন্ন গ্রুপকে কিন্তু কাতার আবার পয়সা ফান্ডিং করে, আবার সেই কাতারে আমেরিকার সৈন্যদের ঘাঁটি। তাহলে এটা কি পরস্পর স্ববিরোধী একটা বিষয় না? আমেরিকা কীভাবে এটা টলারেট করে? আমেরিকা কেন এদেরকে থামায় না? আমি অনেক চিন্তা ভাবনা করছি। তখন আমি একেবারে কিছুটা হলেও আমার কাছে যেটা মনে হয়েছে, বস্তুত আলতু ফালতু সেক্টরে কাতার যাতে পয়সা টয়সা খরচ করে,
করে আস্তে আস্তে তাদের পয়সা যাতে কমে যায়, আমার মনে হয় সেই কারণে আমেরিকা এদেরকে কিছু বলে না। অর্থাৎ আমেরিকার বক্তব্য হচ্ছে তেল গ্যাস বিক্রি করে হুদা বিলিয়ন বিলিয়ন ডলার আয় উপার্জন করো, তো খরচ করো, তো জায়গা খুঁজে পাচ্ছ না, তো আলতু ফালতু ক্ষেত্রে খরচ করো। ফাইনালি ওই যাদের পিছনে খরচ করো যে মৌলবাদী গোষ্ঠী, ওরাই কোনো একদিন তোমার গলায় টুটি চেপে ধরবে। তখন তার মানে এদিকে খরচও করলে আবার যাদের পিছনে খরচ করো তারা আবার তোমাদের শত্রু হবে, অর্থাৎ খাল গেটে কুমির আনবা। মনে হয় আমেরিকা সেই কারণে কিছু বলে টালে না। তো যাই হোক, এখন যেটা আর কি বলতেছিলাম যে খবর কি হয়েছে, এখানে একটা ব্যাপক বোমা বর্ষণ করছে এই যে ইসরায়েল। কোথায়? দোহাতে একটা বিল্ডিংয়ে তারা সন্দেহ করেছে যে ওই বিল্ডিংয়ের মধ্যে হামাসের লিডার ছিল। এবং এটা তো সবাই জানে যে এই কাতারে এখানে ওই প্রাক্তন হামাস লিডার খালেদ মিশাল, সে কিন্তু এই কাতারের দোহাতেই থাকে এবং জানা যায় সে নাকি 3 থেকে 4 বিলিয়ন ডলারের মালিক। তো এই লোকটা এখন কিন্তু হামাসের বড় লিডারও না, প্রাক্তন, তারপরেও কিন্তু বিলাসবহুল জীবনযাপন করে কাতারে। তো এত টাকা সে কোথা থেকে পায়? এই কাতারের আমির সহ আরও বিভিন্ন সূত্র থেকে সে কিন্তু পায়। এবং এই খালেদ মিশাল ছাড়াও আরও বেশ কিছু এই হামাসের নেতা এইখানে থাকে এই কাতারে। তো এখন কথা হচ্ছে যে ইসরায়েল তো তাদের শত্রুকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। একেবারে নিখুঁতভাবে তারা ওই বিল্ডিংয়ে আক্রমণ করছে যেখানে নাকি তারা খবর পেয়েছে যে ওই বিল্ডিংয়ের মধ্যে কিছু হামাস নেতা বসে মিটিং করছে। তো এই হলো ইসরায়েল। তারা কিন্তু তাদের শত্রুকে কোথাও বাঁচতে দেয় না। আপনারা অনেকেই হয়তো জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ইহুদিদের উপরে যে হলোকস্ট হয়েছিল এই হিটলারের নেতৃত্বে, অর্থাৎ যারা নাকি এই ইহুদিদের নিধনের কাজে ব্যস্ত ছিল, পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায় তখন যারা এই হলোকস্টের মানে ছিল, লিডার ছিল, হোতা ছিল, তারা কিন্তু জার্মানি থেকে পালিয়ে এখানে ওখানে চলে গেছিলো। বিশেষ করে দক্ষিণ আমেরিকায়, আর্জেন্টিনাতে বেশ কিছু লোকজন পালিয়ে গেছিলো এবং আরও অন্যান্য দেশে টালিয়ে গেছিলো। এই ইসরায়েলের যে মোসাদ, এরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে তারপরে তাদেরকে বিচারের সম্মুখীন করে তারপরে তাদেরকে হত্যা করছে। নট অনলি দ্যাট, ইসরায়েলে যখন মানে একবার সম্ভবত 1972 সালে মিউনিকে অলিম্পিক গেমস হচ্ছিল, সেখানে ব্ল্যাক সেপ্টেম্বর নামে ওই ফিলিস্তিনের একটা সংগঠন ছিল, তখন এদের নেতা ছিল ইয়াসির আরাফাত। তো তারা কিন্তু ওই জায়গায় 11 জন এই ইসরায়েলি খেলোয়াড়কে হত্যা করছিল। পরবর্তীতে ইসরায়েলের মোসাদ যারা নাকি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, প্ল্যান প্রোগ্রাম করছিল, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে তারা হত্যা করছিল। এই সেই ইসরায়েল, এই সেই মোসাদ, যাদের টার্গেটে কেউ একবার পড়বে তার কিন্তু রেহাই নাই, এবং এভাবেই তারা কিন্তু কাজকর্ম করে। তো যাই হোক, এখন এই হামাস যাদের একমাত্র লক্ষ্য হলো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া, তাই না? তো স্বাভাবিকভাবে এরা পরস্পরের শত্রু, একে অন্যকে ধ্বংস করবে, এটাই তো। এখন হামাস ইসরায়েলকে ধ্বংস করে দিবে এবং ওই যে 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলে ঝাঁপিয়ে পড়লো, 1200 ইসরায়েলিদেরকে হত্যা করলো। আমি জানি গোটা দুনিয়াতে মুসলমানরা আবার এটাকে সমর্থন করে, কিন্তু পাল্টা যখন ইসরায়েল এই হামাসের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং এই হামাসদেরকে হত্যা করা শুরু করলো, তখন আর মুসলমানরা এটাকে সমর্থন করে না। তো এই রকমভাবে জগৎ চলে না, জিওপলিটিক্স এভাবে চলে না। মুসলমানরা যদি মনে করে যে তারাই একমাত্র অন্যদেরকে মার কাট করে ধ্বংস করে দিবে, এটা তাদের অধিকার এবং এটা তারা করবেই, কারণ ধর্মীয় নির্দেশ সেটা, ইটস ওকে, ফাইন। কিন্তু অন্যরা পাল্টা প্রতিশোধ হিসেবে তোমাদেরকেও ধ্বংস করবে। আর তখন তোমরা যতই বলো আমাদেরকে মেরে ফেললো, ধ্বংস করলো, কোথায় মানবতা, কোথায় হিউম্যান রাইটস, তোমাদের ডাকে কেউ আসবে না, তোমাদের চিৎকারে কেউ আসবে না। এবং বাস্তবে এই যে গাজায় ইসরায়েল যে ঘটনা ঘটিয়ে যাচ্ছে গত 2 বছরের বেশি ধরে, তাই না? এদের ডাকে কেউ আসে না কেন? কারণ প্রথমত দায়িত্ব এই হামাস, তারাই তো আসলে ইসরায়েলের উপরে প্রথম আক্রমণ করেছিল, কি তাই না? ইসরায়েল পরবর্তীতে যে আক্রমণ করে যাচ্ছে সেটা তো তার আত্মরক্ষার জন্য। সুতরাং এখানে
ওই ফিলিস্তিনিদের নামে, মুসলমানদের নামে মুসলমানরা যতই চিল্লা চিৎকার করুক তাতে কোনোই কাম দেয় না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ এই হামাসের জন্য, ইসরায়েলিদের জন্য, ওই ইসরায়েল বলছি ফিলিস্তিনিদের জন্য যত কান্নাকাটি করে, ওই অরিজিনালি ফিলিস্তিন অথবা ওই গাজার আশেপাশে যে মুসলিম দেশ আছে না, এই যেমন ধরুন মিশর, জর্ডান, সৌদি আরব, এরা কেউ কিন্তু ফিলিস্তিনিদের জন্য কান্নাকাটি করে না। রহস্য কী? মুসলমানরা কি কখনো এটা একটু চিন্তা করে দেখছে? আমি তাদেরকে অনুরোধ করব যে ভাই, বাংলাদেশে বসে আপনারা যে ফিলিস্তিনি এবং হামাসদের জন্য কান্নাকাটি করেন, আপনাদের হৃদয় একেবারে হুহুঙ্কার করে ওঠে, তাই না? ওঠে তো। এই একই লোক আপনারা আবার আপনাদের প্রতিবেশী অমুসলিম হিন্দুদের উপর ঝাঁপায় পড়েন, আর যে ফিলিস্তিন যাদেরকে আপনারা চিনেন না, শোনেন না, জানেন না, তাদের দুঃখে আপনাদের হৃদয়ে কাঁদে। রাইট, ভালো কথা। কিন্তু এই ফিলিস্তিনিদেরকে বা হামাসদেরকে যারা বাস্তবে চিনে, সেই ওই যে মিশর, জর্ডান, সৌদি আরব, তারা তো এদের দুঃখে দুঃখিত হয় না। রহস্য কী? ইসলাম তো সৌদি আরবে উৎপন্ন হয়েছে নাকি, না বাংলাদেশে? তো সৌদি আরবে ইসলাম উৎপন্ন হওয়ার পরে সেই সৌদি লোকজন যারা নাকি খাঁটি মুসলমান, তাদের হৃদয় তো এই ফিলিস্তিনিদের জন্য কাঁদে না। তো বাংলাদেশের মানুষ আপনাদের এত কাঁদে কেন? তাহলে আপনারা কি দাবি করছেন দুনিয়াতে সবচেয়ে বড় মুসলমান আপনারা? মনে হয় সেটাই নাকি? তারপরে আমার মনে হয় যে আপনাদের একটু চিন্তার খোরাক আমি দিলাম। চিন্তা করে দেখতে পারেন যে আপনাদের এত মানে হৃদয় বিগলিত কী কারণে হয়? কেন এই যে মিশর অথবা জর্ডান অথবা সিরিয়া অথবা এই যে, না সিরিয়ার কথা বাদ, অথবা এই যে সৌদি আরব, তাদের হৃদয় তো বিগলিত হয় না? আর এই দেশগুলোই কিন্তু এই ফিলিস্তিনিদের পাশের দেশ। বোঝা গেছে? জানি, তাও চিন্তা করবেন না, কারণ ইসলাম আপনাদের চিন্তা শক্তিকে ডিস্ট্রয় করে দিয়েছে। চিন্তা শক্তি টক্তি আর আপনাদের নাই। তারপরে কি আর বলি, আমার মানে ভিডিও বানানোর দরকার, তাই একটা ভিডিও বানালাম এর উপরে। ধন্যবাদ।